দু রকমের হবে এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচার তাহলে দু রকমের হবে খরচা, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউ, আরও একটা রয়েছে, এগুলো হচ্ছে মেন ক্যাটেগরি ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডেফার্ড রেভিনিউ হচ্ছে মিক্স হাইব্রিড, কোন দুটোর হাইব্রিড, রেভিনিউর কিছু ফিচার্স রয়েছে আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কিছু ফিচার্স রয়েছে, মিলে হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তো প্রথমে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ফিচার্স কী আছে দেখে নাও। ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে তোমার প্রথম কথা অ্যাসেট ক্রিয়েট হবে। কি ক্রিয়েট হবে বলো, কি ক্রিয়েট হবে বললাম? অ্যাসেট ক্রিয়েট হবে, অ্যাসেটের এফিসিয়েন্সি বাড়বে। কি বললাম সেকেন্ড পয়েন্ট, অ্যাসেটের কি বাড়বে? এফিসিয়েন্সির মানে কি? এফিসিয়েন্সির মানে কি? এফিসিয়েন্সির মানে হলো তুমি যখন কম টাইমে বেশি কাজ করবে সেটা হচ্ছে এফিসিয়েন্ট। কেউ 1 ঘন্টায় 5 পেজ টাইপ করে, কেউ 1 ঘন্টায় 20 পেজ টাইপ করে, তাহলে এফিসিয়েন্ট কে? যে 20 পেজ করে, টাইম তো একই রয়েছে, আউটপুট বেশি, তো এফিসিয়েন্ট বলা হবে, কম টাইম বেশি কাজ। তাহলে যে এক্সপেন্ডিচারের ফলে তোমার অ্যাসেট ক্রিয়েট হচ্ছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বললাম? অ্যাসেটের কি হবে? কোন অ্যাসেট ক্রিয়েট হবে? ফিক্সড অ্যাসেট ক্রিয়েট হবে, শুধু অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। যে এক্সপেন্ডিচারের ফলে কি হবে? ফিক্সড অ্যাসেট ক্রিয়েট হবে, অ্যাসেটের কি হবে? এফিসিয়েন্সি বাড়বে ফিক্সড অ্যাসেটের। অ্যাসেট নাও ক্রিয়েট হতে পারে, অলরেডি তোমার অ্যাসেট রয়েছে আর সেই অ্যাসেট রিলেটেড তুমি খরচা করছো, খরচা করার ফলে সেই অ্যাসেটের যদি এফিসিয়েন্সি বেড়ে যায়, ধরো আগে 1 ঘন্টায় কোনো মেশিন 100 ইউনিটস প্রডিউস করতে পারতো, এখন সেটা তুমি এমন একটা খরচা করলে যার ফলে 200 ইউনিটস প্রডিউস করছে 1 ঘন্টায়, তাহলে এফিসিয়েন্সি বাড়লো কি বাড়লো না? বাড়লো। তাহলে যে খরচাটা করলে তাকে কি বলবো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে যে এক্সপেন্ডিচারের ফলে তোমার অ্যাসেটের এফিসিয়েন্সি বাড়বে বা অ্যাসেট ক্রিয়েট হবে বা অ্যাসেটের রেভিনিউ জেনারেটিংয়ের ক্যাপাসিটি বেড়ে যাবে, মানে সেই অ্যাসেট থেকে ইনকাম বেশি হবে। আগে যে ইনকামটা হচ্ছিল খরচাটা করার ফলে ইনকাম বেড়ে গেছে, আর সেই অ্যাসেট থেকে তুমি বেনিফিট মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ার পাবে। যে এক্সপেন্ডিচারের ফলে তোমার অ্যাসেটটা জেনারেট হলো সেখান থেকে তুমি বেনিফিট মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে পাবে। এই পয়েন্টের কোনো একটা পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এক্সপেন্ডিচার কি বলবো? সেই এক্সপেন্ডিচারকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমার এখানে সব কিছু পয়েন্ট কভার আছে কি নেই দেখো, আমি যেগুলো বলেছি সব কিছুই কভার রয়েছে। আমি কি কি পয়েন্ট বললাম? যে অ্যাসেট ক্রিয়েট হবে সেখান থেকে বেনিফিট মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং এর পাবে, ইট ইজ এক্সপেন্ডিচার বেনিফিট অফ হুইচ, যার বেনিফিট তুমি পাচ্ছ স্প্রেড ওভার সেভারাল অ্যাকাউন্টিং এর, স্প্রেড ওভার সেভারাল অ্যাকাউন্টিং, যার বেনিফিট তুমি 1 বছরেই শেষ করতে পারছো না এনজয়, benefit of which is not fully enjoyed or expired in one accounting year. 1 বছর এনজয় করে নিবে বেনিফিট, বেনিফিট এক্সপায়ার হয়ে যাবে। ফিক্সড অ্যাসেট, ফার্নিচার কেনা হলো, এর বেনিফিট কি 1 বছরে তোমার শেষ হয়ে যাবে, এনজয় করে নেবে সব বেনিফিট, না পরের বছরেও পাবে, পরের বছরেও পাবে, তারপরের বছরেও পাবে।
spread over several accounting periods. আর তুমি যে অ্যাসেটটা কিনছো সেটা কিসের জন্য? ফর আর্নিং ইনকাম। এই খরচা করলে তোমার অ্যাসেট হবে, সেটা কি জন্য করছো? ইনকাম করার জন্য। ফার্নিচারটা কি করার জন্য আছে? ইনকাম করার জন্য, যাতে স্টুডেন্ট এসে বসে। না তো না থাকলে কি হবে? হবে কি নিচে বসবে, তারপরের দিন আসবে না। ঠিক আছে, বলো। এখানে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট কোর্সের নাম আছে। ঠিক আছে, আচ্ছা, ইনক্রিজিং আর্নিং ক্যাপাসিটি। আর্নিং ক্যাপাসিটিও বাড়াবে। আর্নিং ক্যাপাসিটি বাড়াতে পারে কি পারে না? বাড়াতে পারে। হ্যাঁ, চেয়ার যত বাড়াবে তত স্টুডেন্টও বাড়বে। স্টুডেন্ট বাড়লে চেয়ার তো বাড়াতে হবে, তো আর্নিং ক্যাপাসিটি বাড়বে। এখানে লেখা রয়েছে ইট ইনক্লুডস অ্যাসেট, যেটা কি করা হচ্ছে অ্যাকোয়ার্ড ফর, কিসের জন্য অ্যাকোয়ার করছো? আর্নিং ইনকাম, ফর আর্নিং ইনকাম और इंक्रीजिंग আর্নিং ক্যাপাসিটি। ঠিক আছে, ফর ইনক্রিজিং আর্নিং ক্যাপাসিটি और ফর আর্নিং ইনকাম। কি এটা তুমি রিসেলের জন্য কিনছো? রিসেলের জন্য কিনছো, রিসেল মানে আবার সেল করে দাও। কি তুমি এটা রিসেলের জন্য কিনছো? বলো। নো, ফার্নিচার রিসেলের জন্য কেনা হয়েছে? রিসেল মানে কি? কিনেছো আবার বিক্রি, ওটাকেই রিসেল বলা হয়। তাহলে এতে যে তোমার অ্যাসেট ক্রিয়েট হচ্ছে সেটা আর নট মিন্ট, মিন্ট ফর রিসেল, রিসেলের জন্য কিনছো না। আর নট মিন্ট ফর রিসেল। এফেক্টিং ইকোনমি। এই পয়েন্ট তো তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হতে পারে কোনো অ্যাসেটের খরচা বাঁচানোর জন্য। কীরকম হতে পারে? সাপোজ একটা মেশিনারি রয়েছে, যেটাকে চালাতে গেলে লেবার লাগবে, 24 ঘন্টা সেখানে লেবারকে বসিয়ে রাখতে হবে। তার মানে ধরো ডিউটি যদি 8 ঘন্টা করে হয়, তাহলে কটা শিফট লাগবে? 10টা শিফট। তো 3জনকে লেবার দিতে হবে, লেবার চার্জেস। তো এরকম যদি 3টে মেশিন থাকে, কতজনকে দিতে হবে? 9জনকে দিতে হবে, সারা বছর ধরে দিতে হবে। একদিনে ধরো একজনের লেবার চার্জ রয়েছে, যে কাজ করছে তোমার ফ্যাক্টরি, 400 টাকা, তাহলে কত করে দিতে হবে একটা মেশিনের জন্য? 4×3 1200, 1200 পার ডে একটা মেশিনে। তো সারা বছরে তাহলে হিসাব করো কত দিতে হবে। কিন্তু তুমি তার জায়গায় যদি একটা রোবট বসিয়ে দাও, তাহলে কি হবে? তোমার খরচা কমেও যেতে পারে। লেবারকে
রিমুভ করে দিয়ে রোবট। তাহলে রোবটটা তো কিনতে হবে। তাহলে রোবটটা কেন কিনেছো? অ্যাসেটটাকে চালানোর জন্য, মেশিনটাকে চালানোর জন্য। তাহলে এটা কি হচ্ছে, মেশিনটা চালানোর খরচা কমবে কি কমবে না? কমে যাবে। তুমি যদি লেবার না লাগিয়ে রোবটকে বসিয়ে রাখো, মেশিন চালানোর খরচা কমে যাবে। ওটাই বলতে চাইছে, ফর এফেক্টিং ইকোনমি। ইকোনমি বলতে খরচা কমে যাওয়া ইন দ্য অপারেশন অফ অ্যাসেট, অ্যাসেট চালানোর ক্ষেত্রে। তুমি যে রোবটটা কিনলে, তাহলে এটাকে, হ্যাঁ, তো আমি এক্সাম্পল স্বরূপ দিয়ে দিলাম। তো রোবট না লাগিয়ে তুমি কোনো একটা মেশিন লাগিয়ে দিয়েছো, যে মেশিনটা কি হবে, ওই মেশিনকে চালাবে। তাহলে সেই যে মেশিনটা কিনলে, তার যে এক্সপেন্ডিচার, সেটাকে কি বলা হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কি হবে, কি কি বেনিফিট, কি কি দেখতে পাচ্ছ ফিচার, যে এর বেনিফিট একের বেশি অ্যাকাউন্টিং ইয়ারে তুমি এনজয় করতে পারবে, এক বছরের মধ্যে তোমার বেনিফিট শেষ হবে না। সেকেন্ড দেখলে যে এটা তোমার আর্নিং ক্যাপাসিটি বাড়িয়ে দেবে। তারপরে দেখলে যে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে থাকো নর্মালি অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য, অ্যাসেট পারচেজ, অ্যাকোয়ার মতলব পারচেজ, অ্যাসেট পারচেজ করার জন্য। তারপরে দেখলে যে এটা কোনো অ্যাসেট অপারেশনের খরচা কমিয়ে দিতে পারে। ইকোনমি বলতে খরচা কমানো, এটা এফেক্টিং ইকোনমি। ইকোনমি বলতে ওই ইন্ডিয়ান ইকোনমি নয়। ইকোনমি দুটো মানে হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, অর্থনীতি যাকে বলা হচ্ছে, অর্থব্যবস্থা। আর একটা ইকোনমির মানে হলো যে খরচা কমানো। দুটো মিনিং রয়েছে ইকোনমির। আর এটাকে তুমি এই এক্সপেন্ডিচারের ফলে যে অ্যাসেট হচ্ছে, সেটা তুমি রিসেল করার জন্য করছো না, যেন লেখা রয়েছে নট মেন্ট ফর রিসেল। এই এক্সপেন্ডিচার কি করতে পারে, তোমার অ্যাসেটকে ইমপ্রুভ করাতে পারে, এফিসিয়েন্সি বাড়াতে পারে। ইমপ্রুভিং অ্যাসেট অর এক্সটেন্ডিং এক্সিস্টিং অ্যাসেট। আর এই খরচা কি করতে পারে, তোমার এক্সিস্টিং অ্যাসেটের কেউ বাড়িয়ে দিতে পারে। তোমার অ্যাসেট অলরেডি রয়েছে, সেই অ্যাসেটটাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাহলে এই এক্সপেন্ডিচারের ফলে এত কিছু হতে পারে, এই এক্সপেন্ডিচারের ফলে এত কিছু হতে পারে। তাহলে তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি আছে, ল্যান্ড। ল্যান্ড পারচেজ করলে, বিল্ডিং পারচেজ করলে বেনিফিট এক বছরে শেষ হয়ে যায়। তাহলে পয়েন্ট স্যাটিসফাই হচ্ছে। পেট্রোল ড্রাইভেন ইঞ্জিনকে ডিজেলে কনভার্ট করে দিছো, আগে পেট্রোলে চলতো, এখন কিসে চলবে? কেন করেছো? খরচা কমবে, খরচা কমবে বা এফিসিয়েন্সি বাড়বে। তো এই খরচায় কি হবে বলা হবে, যে খরচা হলো এতে কি বলবে, কি খরচা বলবে? ক্যাপিটাল এক্সপেন্স। তারপর ওটা দেখো, কস্ট অফ ওভারহলিং এ চলে গেছো। অ্যামাউন্ট স্পেন্ড ফর ইনক্রিজিং সেটিং ক্যাপাসিটি। সেটিং ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য তুমি কি করেছো, সিনেমা হলের সেটিং ক্যাপাসিটি বাড়াবে, তার জন্য খরচা করেছো। সিটিং ক্যাপাসিটি বাড়াতে হলে কি করতে হবে, সিট বাড়াতে হবে। সিট বাড়াতে গেলে কি করতে হবে, দেওয়াল ভাঙতে হতে পারে। তো এটা কি খরচা বলা হবে? একটা পয়েন্ট আমি বলেছিলাম যে রেভিনিউ জেনারেটিং এর ক্যাপাসিটি বাড়িয়ে দেবে, আর্নিং ক্যাপাসিটি বাড়িয়ে দেবে। তাহলে আমি সিটটা কেন বাড়ালাম, আর্নিং ক্যাপাসিটি বেড়ে যাবে। কার বেড়ে যাবে? সিনেমা হলের, ওই অ্যাসেটের। অ্যাসেটটা এখানে কি সিনেমা হল, তো অ্যাসেটটা হচ্ছে সিনেমা হল, এটা একটা অ্যাসেট। এ আগে ধরো 50টা সিট ছিল, তোমার যত টাকা হতো, এখন যদি আমি 50-এর জায়গায় 70 করিয়ে দিই, তার জন্য খরচা তো হবে।
এই খরচাকে বলা হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তারপর cost of overhauling second hand machine, সেকেন্ড হ্যান্ড মেশিনের ওভারহোলিং কস্ট। ওভারহোলিং বলতে কমপ্লিট রিপেয়ার। সেকেন্ড হ্যান্ড মেশিন চলতেও পারে নাও চলতেও পারে, ঠিক আছে। ধরো একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছো, সেটা যখন কেনো তখন বলেই দিয়েছে কি এটার ওইটা ডিস্টার্ব আছে, এটার ওইটা ডিস্টার্ব আছে, তো আপনাকে রিপেয়ার করে নিতে হবে। সেকেন্ড হ্যান্ড কেন বিক্রি করে? কিছু ডিস্টার্ব থাকে বলে। তো তুমি সেটা কিনেছো, তাকে কিছুটা রিপেয়ার করাতে হবে, রেডি কন্ডিশনে পৌঁছাতে হবে যাতে চলে, যাতে রেডি কন্ডিশনে পৌঁছে যায়, তো তার জন্য খরচা হবে। ওটাকেই বলছে কস্ট অফ ওভারহোলিং সেকেন্ড হ্যান্ড মেশিন। কী হবে এটা তাহলে কোন পয়েন্টে পড়ছে? ইমপ্রুভিং অ্যাসেট। তুমি অ্যাসেটকে ইমপ্রুভ করাচ্ছ। তাছাড়াও আরেকটা পয়েন্ট বলে রাখি, যখন কোনো তোমার নতুন অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বিজনেসে আসছে, সেই অ্যাসেট রিলেটেড যা খরচা সব কী হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অ্যাসেটকে রেডি কন্ডিশনে পৌঁছানোর যা খরচা সব কী হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তারপরে দেখো প্ল্যান্ট, মেজর রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট। মেজর রিপেয়ার করেছো অ্যান্ড রিপ্লেস করেছো কি প্ল্যান্টের কিছু পার্ট, হুইচ রেজাল্টস ইন ইনক্রিজড এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বেড়েছে ওই প্ল্যান্টের, মেজর রিপেয়ার করেছো। if any expenditure increases the efficiency of that particular asset, then that expenditure is called capital expenditure. আর এর যদি এফিসিয়েন্সি না বাড়তো তাহলে আমরা কি বলতে পারতাম? আমি একটা খরচা করলাম যার ফলে আমার অ্যাসেটের এফিসিয়েন্সি বাড়েইনি, সেম রয়েছে, তাহলে আমি সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবো? বলবো না। এরপরে এসে যাও তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কেন করা হয়? বিজনেস যাতে স্মুথলি চলে, বিজনেস যাতে স্মুথলি চলে। স্মুথলি কি গেম? গেমের নাম ওটা? আচ্ছা, বিজনেস যাতে কিভাবে চলে? স্মুথ চলে। তাহলে এটা প্রথম পয়েন্ট কি বললাম, এটা এই খরচা কেন করা হচ্ছে? বিজনেস যাতে স্মুথলি চলে, স্মুথলি। আর এটা রেকারিং, রেকারিং মানে কি এর খরচাটা বারবার করতে হবে, রিপিটেডলি। সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কোথায় আছে? কি বললাম? রেকারিং বলতে রিপিটেডলি খরচা করাকে বলা হচ্ছে রেকারিং এক্সপেন্স। রিকার, রিকার, সি ইউ আর, রিকার। রিকারের সঙ্গে আইএনজি যোগ করে দাও, রিকারিং, আর আইএনজি। তাহলে সেকেন্ড পয়েন্ট, রেকারিং ইন নেচার। কীরকম এক্সপেন্ডিচারের টাইপ? রেকারিং, রেকারিং। These expenditures, these expenses are recurring. These expenses or expenditure বলতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই বলা যেতে পারে, এক্সপেন্ডিচারই বলবে। These expenditure are recurring in nature. এটা করা হচ্ছে স্মুথ রানিং অফ বিজনেস, রেকারিং ইন নেচার। আর বেনিফিট কতদিনে শেষ হয়ে যাবে?
এক্সপায়ার হয়ে যাবে কতদিনের মধ্যে বেনিফিট? বেনিফিট এক্সপায়ার, স্যালারি একবার দিয়ে দিলে এমপ্লয়ি 2-3 বছর কাজ করবে নাকি? হলো, এটা কি তোমার আর্নিং ক্যাপাসিটি বাড়াবে বিজনেসের? কোনো অ্যাসেটের আর্নিং ক্যাপাসিটি কি বাড়াবে? ধরো কোনো অ্যাসেটের পারপাসে খরচা করলে সেই অ্যাসেটের আর্নিং ক্যাপাসিটি বাড়াবে না। Do not increase an earning capacity of an existing asset. It does not increase earning capacity of an existing asset. Earning capacity ও increase করবে না revenue expenditure। তাহলে কটা পয়েন্ট? স্মুথ রানিং, এক্সপায়ার ইন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ার, রেকারিং, রিপিটেডলি তোমাকে খরচা করতে হবে, আর আর্নিং ক্যাপাসিটি বাড়াবে না। ঠিক আছে, আর কিছুই না, এগুলোই। বুঝতে পেরেছো কি পারোনি? স্মুথলি বুঝে গেছো। এক্সাম্পলস, কস্ট অফ গুডস পারচেজ। গুডস এর পারচেজের জন্য খরচা হয় কি হয় না? গুডস এর পারচেজের জন্য খরচা হয়, গুডস পারচেজের জন্য, তাই তো? যাকে আমরা কোন অ্যাকাউন্টে দেখাই? পারচেজ অ্যাকাউন্ট। তোমাকে রিপিটেডলি পারচেজ করতে হবে না? একবার পারচেজ করে নিলে এখন 2-4 বছর বিক্রি করতেই থাকবে। তোমাকে বারবার পারচেজ করতে হবে, সেল করতে হবে, পারচেজ করতে হবে, সেল করতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, অফিস রিলেটেড যা খরচা, রেন্ট দেওয়া, স্যালারি দেওয়া, আর কি হতে পারে? ইলেকট্রিক বিল একবার দিয়ে দিলে হয়ে যাবে না বারবার পে করতে হবে? রেকারিং ইন নেচার। আপকিপ, আপকিপের মানে কে জানো বলো? আপকিপের মানে কে জানো? কে মানে জানো? মিনিং অফ আপকিপ? মেনটেন, মেনটেনেন্স, মেনটেনেন্স, মেনটেনেন্স অফ ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটকে কি করতে হতে পারে? মেনটেনেন্স করতে হতে পারে। আজহার একটা ফিক্সড অ্যাসেটের এক্সাম্পল দাও। ল্যান্ড বাদ দিয়ে, বিল্ডিং বাদ দিয়ে, হ্যাঁ, মেশিনারি বাদ দিয়ে, ওল্ড মেশিনারি বাদ দিয়ে, আর কি আছে? ফিক্সড অ্যাসেট মানে কি সব মাটিতেই লেগে থাকবে? সব মাটিতে লেগে আছে সেগুলোই বলছে। ল্যান্ড, বিল্ডিং আর মেশিনও তো মাটিতে লাগিয়েতে হবে। আর কিছু? তিনটে ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে বলো। ওইগুলো, আর কিছু নেই? ফিক্সড অ্যাসেট মানে হলো যার থেকে বেনিফিট তুমি মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে পাবে, 1 বছরের বেশি সময় ধরে পাবে। তাহলে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ফিক্সড অ্যাসেট কি অ্যাসেট নয়? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে শুধু মাটির সাথে লেগে আছে সেটা নয়। ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যার বেনিফিট 1 বছরের বেশি সময় ধরে পাবে। ঠিক আছে, কোনটা? পেন ফিক্সড অ্যাসেট হবে না। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট কি বলেছে? ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট পড়েছো? ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলেছিলাম, বলেনি? ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলেছে যার ভ্যালু অনেক বেশি তাকেই আমরা বেশি ইম্পর্টেন্স দেব, যার ভ্যালু একেবারে ইনসিগনিফিকেন্ট, একেবারেই কম, সেগুলোকে আমরা কনসিডার করবই না। এটার ভ্যালু কত আছে?
আচ্ছা তাহলে ফিক্সড অ্যাসেট মেনটেন করতে গেলে কি করতে হবে? রিপেয়ার করতে হবে। কার বাইক আছে এখানে? নিয়ে এসেছো কি? রিপেয়ার করতে হয়, তাহলে ওটা কি ধরনের এক্সপেন্ডিচার? রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ তোমাকে মেনটেন করতে গেলে রিপেয়ার করতে হবে। রিনিউয়াল, বাইকের কি রিনিউয়াল করতে হবে? লাইসেন্স না ইন্স্যুরেন্স? ইন্স্যুরেন্স, তো ওটাও কি হয়ে যাবে? ইন্স্যুরেন্স ফর মোটর বাইক কি হবে? ওর যে খরচা, রেভিনিউ। তুমি ফিক্সড অ্যাসেটকে মেনটেন করছো। ফিক্সড অ্যাসেটের ডেফিনেশনে কি বলা আছে? মাটিতে যেগুলো লেগে আছে কি বলা আছে? বেনিফিট। আচ্ছা, ইন্টারেস্ট অন লোন, লোন নিচ্ছ কার কাছ থেকে? ব্যাংক বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে। তার যে ইন্টারেস্ট সেটা কি হবে? ইন্টারেস্ট দিতে হবে। একবার ইন্টারেস্ট দিয়ে দিলে ব্যাংক আর নিবে না, না বারবার দিতে হবে? যত দিন তোমার লোন আছে সবসময় দিতে হবে, যতদিন তোমার কাছে লোন আছে ব্যাংকের, ব্যাংক থেকে লোন নিয়েছো। তাহলে এটাও কি হবে? ইন্টারেস্টটা, ইন্টারেস্ট অন লোন, রেভিনিউ এক্সপেন্ডিচার। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে বলেছি কি, অ্যাসেটের যখন ভ্যালু তোমার কমতে থাকে তাকে বলা হবে ডেপ্রিসিয়েশন। ধরো তুমি একটা বাইক কত কিনেছো, কত দিয়ে কিনেছিলে বলো? 1,20,000। 1,20,000 কবে কিনেছো? এখন 1,20,000-তে নিবে কি কেউ? কততে নিবে? 50-60,000। তাহলে বাকি টাকা কি হলো? বাকি টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তুমি ব্যবহার করেছো তার জন্য অ্যাসেটের কি হয়েছে? ডেপ্রিসিয়েশন হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়েছে। এবার ধরো তুমি এস্টিমেট করলে কি আমার অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়ে যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 60,000, কিন্তু কেউ তোমার কাছ থেকে, তোমার কেউ অফার করতে পারে কি 20,000-এ দিয়ে দেবে কি? তুমি বললে কি হ্যাঁ ঠিক আছে, আমার তো এখন টাকার দরকার আছে, নিয়ে যাও। তো তো তুমি তখন কি বলবে? আমার লস হচ্ছে 60,000, তুমি বলেছিলে দাম হবে, তাহলে কিন্তু 20-তে বিক্রি করেছো, তোমার টাকার দরকার আছে বলে, তাহলে 40,000 টাকা তুমি কি বলবে? লস অন সেল, সেল করে তোমার লস। তুমি কিন্তু সেই 1,20,000 থেকে ধরবে না, কারণ ওটা তো তুমি ইউজ করেছো এতদিন, সেটা তো মাইনাস করো। সেটা মাইনাস করলে সাপোজ তোমার 60-এ দাঁড়াচ্ছে, তুমি কাউকে অফার করেছো কিন্তু তারা বলছে না অত দিয়ে দামে নেওয়া যাবে না, 20,000-ই, তাহলে 40,000 তোমার লস হলো। তাহলে ডেপ্রিসিয়েশন কি বুঝতে পারলে কি পারলে না? এইটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা বলার সময় কি বলেছিলাম? এটা হাইব্রিড। কিছু ফিচার্স কার রয়েছে, কিছু ফিচার্স কার রয়েছে? কিছু ফিচার্স তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রয়েছে, কিছু ফিচার্স রেভিনিউ এক্সপেন্ডিচারে রয়েছে। ডেফার্ড রেভিনিউ, ডেফার্ড রেভিনিউ নামেই কি আছে? এই যে ওয়ার্ড রয়েছে, 3টে ওয়ার্ড, এর মধ্যে রেভিনিউ আছে, তাহলে শুনে মনে কি হবে? যে রেভিনিউ, কিন্তু ডেফার্ড লাগানো রয়েছে। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এর বেনিফিট মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে পাবে, কিন্তু নেচারটা হবে
revenue. Nature is of revenue. Its nature is of revenue, but benefit can be enjoyed over more than one accounting year. Benefit can be enjoyed over more than one. আচ্ছা দেখো বেনিফিট কোথায় লেখা রয়েছে যে মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে পাবে ইটস বেনিফিট আর লাইকলি টু বি ডিরাইভড ওভার এ নাম্বার অফ ইয়ার্স বেনিফিট এক বছরের বেশি সময় ধরে পাবে ওভার এ নাম্বার অফ ইয়ার্স 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 পেয়েছো but its nature is revenue nature but benefit can be enjoyed over more than one accounting year নেচারটা হচ্ছে রেভিনিউর নেচারটা রেভিনিউর বলতে তোমাকে রেভিনিউর খরচা যেমন বারবার রিপিটেডলি করতে হয় এখানেও তোমার করতে হবে ওই খরচা ওই ধরনের খরচা তাহলে আমরা এক্সাম্পল দেখে নেব ফর এক্সাম্পল লেখা রয়েছে কি when a firm enters into market যখন কোনো ফার্ম ফার্ম মানে তুমি কি বোঝো ফার্ম বলতে বুঝতে হবে যে কোনো বিজনেস অর্গানাইজেশন ফার্ম মানে ওই পোল্ট্রি ফার্ম নয় এটা ঠিক আছে ফার্ম মানে হচ্ছে ইকোনমিক্সে পুরো পুরো বইতে লেখা থাকবে সবসময় ফার্ম 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 মানে হচ্ছে যে কোনো বিজনেস অর্গানাইজেশন when a new firm enters into market তার মানে যে কোনো কোম্পানি হতে পারে যখন সে নতুন মার্কেটে যাচ্ছে it undertakes special advertisement campaign তাকে কি করতে হয় অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় ক্যাম্পেইন বলতে হিউজ অ্যাডভার্টাইজমেন্ট করা অ্যাড দিচ্ছ হ্যাঁ অন হুইচ ইট স্পেন্ডস হ্যাভি অ্যামাউন্ট তাকে তাহলে হ্যাভি অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে এখানে কার অ্যাড দিচ্ছে দেখো টেমকো টেমকো আছে তাহলে তুমি ধরো কোম্পানি খুলেছো তোমরা 3-4 জন মিলে তারপরে এরকম রড বানানো শুরু করেছো ঠিক আছে তো নাম কি দিয়েছো টেমকো তো তোমাকে অ্যাড দিতে হবে কি হবে না না তো জানবে কি করে তোমার টেমকো নামে রয়েছে কেউ তাহলে বাজারে নতুন আসছো তাই তো তাহলে হ্যাভি অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে হ্যাভি 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 অ্যামাউন্ট স্পেন্ডস হ্যাভি অ্যামাউন্ট তো এর বেনিফিট কি এক বছরেই শেষ হয়ে যাবে বলো আমি যদি 2021-এ সারা বছর ধরে অ্যাড দিচ্ছি 22 সালে কি ভুলে যাবে তাহলে এর নেচারটা কিরকম হলো রেভিনিউ কিন্তু বেনিফিটটা পাচ্ছ মোর দেন ওয়ান অ্যাকাউন্ট নেচারটা রেভিনিউ এক্সপেন্ডিচারের বেনিফিট পাচ্ছ মোর দেন এটা কোন সিচুয়েশনে যখন ফার্ম নতুন ফার্ম যখন ফার্ম নতুন মার্কেটে এন্টার করছে যখন ফার্ম নতুন মার্কেটে এন্টার করছে নতুন মার্কেটে এন্টার করছে বলতে নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হতে পারে নতুন প্রোডাক্ট এখন কি অ্যাড দিচ্ছে বলো ইউটিউবে যারা ইউটিউব দেখো বলো গুগলের কি অ্যাড ভয়েস সার্চ না এখন তো চলছে না এইসব আচ্ছা
টাকা খরচা করে তুমি রিচার্জ করেছো তো ও অ্যাড দিচ্ছে, আর কিছু টাকা খরচা করে রিচার্জ করবে অ্যাড দেবে না, অ্যাড ফ্রি লেখা থাকে। না তুমি বলছো যে অ্যাড দিলে অসুবিধা হচ্ছে, তাহলে আর কিছু টাকা খরচা করো। তাহলে বুঝতে পারলে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, তাহলে কোন এক্সাম্পল কি দিলাম, যখন নতুন ফার্ম বাজারে এন্টার করছে তার জন্য যে হ্যাভি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে ফার্স্ট ইয়ারে, সেটাই হচ্ছে এক্সাম্পল এখানে, ঠিক আছে, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের। আর এখানে বলে দিয়েছে, এরপরে আর কিছু পড়ার নেই, এখানে বলেছে দিস এক্সপেন্ডিচার must be spread over the period in which the benefit is likely to spread across। এই বেনিফিটটা, এই যে এক্সপেন্ডিচারটা প্রথম বছর করলে সেটাই কি করতে হবে, এক বছরে তুমি দেখাবে না, তোমাকে তুমি ধরলে কি আমার এই বেনিফিটটা 3 বছর ধরে পাবো, এই যে অ্যাড দিলাম 3 বছরে বেনিফিট আসবে, কাস্টমারের মনে 3 বছর ধরে ইম্প্যাক্ট থাকবে তার, তাহলে 3 বছর ধরে আমার বেনিফিট হবে। তাহলে তোমাকে এক্সপেন্ডিচারটা তুমি কি এক বছরেই দেখিয়ে দেবে প্রথম বছরেই, তোমাকে 3 বছর ধরে দেখাতে হবে কিছু করে। ধরো তোমার 3 কোটি খরচা হয়েছে, প্রথম বছর 1 কোটি দেখালে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, তারপরের বছরে দেখালে, তারপরের বছরে দেখালে, কিসে দেখাবে, খরচা হিসাবে দেখাবে। তোমার যে ইনকাম হবে সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে প্রথম বছর 1 কোটি মাইনাস করবে, তারপরের বছর আবার 1 কোটি মাইনাস করবে, তারপরের বছর আবার 1 কোটি মাইনাস করবে 3 কোটির মধ্যে, কারণ তুমি ধরে নিয়েছো আমার বেনিফিট 3 বছর পাবো, প্রথম বছর, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ওটাই বলছে যে এর এক্সপেন্ডিচারটাও তোমাকে স্প্রেড করাতে হবে, এক বছরের খরচা দেখালে হবে না। এবার তুমি যদি মনে করো 4 বছর বেনিফিট পাবো, তাহলে 4 বছরে ভাগ করে দেখাতে হবে খরচাটাকে, টোটাল খরচা, ওটাই বলেছে। আর সেই খরচাটা আমরা কোথায় দেখাবো, কোন অ্যাকাউন্টে দেখাই, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখান থেকে বিজনেসের প্রফিট বা লস পাওয়া যায়। আর যে আমি যদি 3 বছরে ধরে নিই বেনিফিট পাবো, তাহলে 1/3 তো দেখিয়ে দিয়েছি এবছর, 1/3 বলতে 1/3, আর কত থার্ড থেকে যাচ্ছে, আর কত থার্ড থেকে যাচ্ছে, আর 2/3 থেকে যাচ্ছে, তাহলে 2/3 কোথায় দেখাতে হবে, যে আমার এটা অ্যাসেট, এটাকে আমি এখন কি হিসাবে রাখবো, অ্যাসেট হিসাবে রাখবো, যে পরের বছর কিছুটা দেখাবো, তারপরের বছর কিছুটা দেখাবো, বুঝতে পারলে। কোথায় দেখাবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি জন্য দেখাবো, বিজনেসের প্রফিট বা লস বের করার জন্য। 3 কোটি টাকা খরচা হয়েছে, তুমি ভেবেছো তাহলে আমার 3 বছর ধরে বেনিফিট পাবো অ্যাডের, তাহলে প্রথম বছরে তাহলে কত দেখাবে, 1 কোটি দেখাবে। 1 কোটি কি করে পেলে, 3 × 1/3। আর যে 2 বছরের, 2 বছরের এখনো 2 কোটি, হ্যাঁ এখন 2 কোটি তোমার কোথায় থাকবে, রেখে দিতে হবে জমা করে, যেটা আমরা কোথায় দেখাই, ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে জমা করে রাখতে হবে। ব্যালেন্স শিট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যাতে তোমার বিজনেসের অ্যাসেট থাকে, বিজনেসের লায়াবিলিটি থাকে, তো তোমাকে ওটা অ্যাসেট হিসাবে রেখে দিতে হবে 2 কোটি, পরের 2 বছরে দেখাবে বলে এখন তুলে রাখছি, বুঝতে পারলেন, জমা করে রেখেছো, খরচা হয়ে গেছে কিন্তু হিসাব রেখেছো আর কি, কি হিসাবে রেখেছো, অ্যাসেট হিসাবে রেখেছো, কারণ পরের 2 বছরে আবার দেখাতে হবে না। কে বুঝতে পারোনি বলো। আচ্ছা, শুভজিৎ পাঞ্জা কে আছে, শুভজিৎ, সমীর,
অনির্বাণ, সুদীপ্তা, সুভাষিস। সুভাষিস বুঝতে পেরেছো? বলো। তিনটে এক্সপেন্ডিচারের টাইপ বুঝতে পারলে কি পারলে না? তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যাসেট ক্রিয়েট করে, প্লাস সেই এক্সপেন্ডিচারের ফলে অ্যাসেটের এফিসিয়েন্সি বাড়ে, আর্নিং ক্যাপাসিটি বাড়ে, আর কি হতে পারে? তার বেনিফিট, মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে পাবে ফর ইমপ্রুভিং অ্যাসেট অর এক্সটেন্ডিং অ্যাসেট, মানে অ্যাসেটকে বাড়ানোর জন্য খরচা করছো। রেভিনিউ এক্সপেন্ডিচারে বেনিফিট এক বছরের মধ্যেই শেষ হবে, তার রেকারিং ইন নেচার, বারবার খরচা করতে হবে। আর কি আছে? মেনটেন করার জন্য অ্যাসেটকে, অ্যাসেটের আর্নিং ক্যাপাসিটি বাড়াবে না, এফিসিয়েন্সি বাড়াবে না। স্মুথ রানিং অফ বিজনেস, বিজনেস স্মুথলি রান করার জন্য। আচ্ছা আমরা এক্সাম্পল দেখে নেব। আচ্ছা এখানে তো করে দেওয়া রয়েছে, তাই তো? এটা দেখে লাভ নেই। এখানে এসে যাও অ্যাসাইনমেন্টে। পারচেজ অফ ফ্রি হোল্ড ল্যান্ড, ক্যাপিটাল। সুহাসিস বলবে ক্যাপিটাল তো হয়ে গেল, তারপরেরটা বলো। সুহাসিস বলো। রেভিনিউ, রিপিয়ার তো, বা রিপিটেডলি তোমায় করতে হবে খরচা। নেক্সট, পারচেজ গুডস ফর রিসেল। সুহাসিস বলো। রেভিনিউ, রেভিনিউ কারণ রিসেল করার জন্য গুডস কিনেছো, গুডস কেনা মানেই অলওয়েজ কি হবে? গুডস কেনা মানেই অলওয়েজ তোমার রেভিনিউ এক্সপেন্ডিচারই হবে, ঠিক আছে? দেন স্টেশনারি, পেপার কিনেছো, পেপার কি হবে? বুঝতে পারলে না? পেপার কিনেছো, এই যে পেপার দেখছো না, পেপার, পেপার, এই পেপারটা ক বছর চলবে? 10 বছর চলবে না? তাহলে কি হবে? স্টেশনারি বলতে স্টেশনারি আইটেম, স্টেশনারি বলতে স্টেশনারি আইটেম বলতে চুড়ি, ওইসব নয়। স্টেশনারি বলতে এখানে অফিসের স্টেশনারি, অফিসের স্টেশনারি কি হতে পারে? পেন, খাতা, কলম, রেজিস্টার, এইসব হবে। ব্রোকারেজ বলো, ব্রোকারেজ বলতে কি বোঝায়? ব্রোকারেজ, হ্যাঁ কে বলেছে?
ব্রোকারেজ, ব্রোকার মানে কি? দালাল। তাহলে তাকে যেটা দেওয়া হয় তাকে কি বলে? ব্রোকারেজ। তাহলে ব্রোকারেজ দিয়েছো কিসের জন্য? তাহলে কি হবে? নতুন অ্যাসেটের সাথে যখন যা খরচা, নতুন অ্যাসেট অ্যাকুইজিশনের সাথে যে কোনো খরচা কি হয়ে যাবে? অলওয়েজ ক্যাপিটাল এক্সপেন্স। নতুন অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আসছে তোমার বিজনেসে, সব খরচা কি হয়ে যাবে? ক্যাপিটাল। দেন বলো। এয়ার কন্ডিশনিং এক্সপেন্ডিচার ইনকার্ড ফর এয়ার কন্ডিশনিং। এয়ার কন্ডিশনিং ম্যানেজার্স অফিস, ম্যানেজারের অফিসকে এয়ার কন্ডিশনিং করে দেওয়া হয়েছে, মানে কি বলতে চাইছে? মানে বলতে চাইছে এসি ছিল না, এসি লাগিয়ে দেওয়া হয়েছে। বলো কি হবে? বলো। বলো। সেই হিসাবে কি রেভিনিউ? ক্যাপিটাল। সুভাষিস কি বলছো, রেভিনিউ না ক্যাপিটাল? ক্যাপিটাল হবে কেন? রেভিনিউ এসি যে আচ্ছা, এটা কি প্রত্যেক বছর পাল্টানো হয়? বলো। ঠিক আছে। আরে খারাপ হলে সেটা কি এক বছর, এটা কি এক বছরে তোমার হয়ে যায়, তার বেনিফিট শেষ হয়ে যায়? রিপেয়ার করে আবার চলবে তো। তুমি তোমার এই এসিটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচারই তো হবে। রিপেয়ার করা সেটা আলাদা কথা, সেটা রিপেয়ারিংটা রেভিনিউ হবে। কিন্তু এই যে কিনে নিয়ে এলে একসাথে 25,000 হোক, 30,000 হোক, 50,000 টাকা দিয়ে, সেটা কি হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে। সেটাই তো বলতে চাইছে, ম্যানেজারের অফিসে এয়ার কন্ডিশনিং করে দিয়েছে, তার মানে এসি বসে দিয়েছে বলতে চাইছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তারপর expenses to move the stock of goods from one place to another. Expenses to move the stock of goods from one place to another. রেভিনিউ। অজয় কি বলছো? expense to move expense to move the stock of goods from one place to another. গুডস কে মুভ করার জন্য কি হবে? রেভিনিউ হবে। এক জায়গা থেকে অন্য জায়গায় গুডস পাঠাতে হতে পারে, তোমার ধরো এই স্টোর রুম থেকে ও স্টোর রুমে নিয়ে যাবে গুডস, তো বারবারই করতে হবে যতবার। দেন ভাড়া, ভাড়া। রেভিনিউ। নেক্সট। এখানে কোনটা বলতে চাইছে, কস্ট অফ পেন্টিং না নিউ বিল্ডিং এর কস্ট? সেন্টেন্স পয়েন্ট, পয়েন্ট 9টা পড়ে দেখো কোন খরচাটা বলতে চাইছে, পেন্টিং এর কস্ট না এক্সটেনশনের কস্ট? পেন্টিং এর কস্ট না এক্সটেনশনের কস্ট? বিল্ডিং বাড়ানোর খরচা, বিল্ডিংটা ছিল তার জায়গা আরেকটু বিল্ডিং বাড়িয়ে দিয়েছো সেই বিল্ডিং এর পাশেই, সেই খরচাটা না পেন্টিং এর খরচাটা, কোনটা বলছো? পেন্টিং এর কস্ট। তাহলে পেন্টিং এর কস্ট কি হবে? কেন, কোন পয়েন্টের বেসিসে বলেছো?
ওই পয়েন্টের বেসিসে নয়, যখন কোনো নতুন অ্যাসেট তোমার ক্রিয়েট হচ্ছে তখন সেই রিলেটেড যা খরচা হবে সবই হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে তোমার বিল্ডিংটা ছিল না। যখন কোনো অ্যাসেট তোমার বিজনেসে আসছে বা নতুন অ্যাসেট ক্রিয়েট হচ্ছে তো সেই অ্যাসেট রিলেটেড যা খরচা সবই কি হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে এখানে পেন্টিং এর কস্ট কি হয়ে যাবে ক্যাপিটাল, কারণ এটা নতুন অ্যাসেট। এটা যদি তোমার এক্সিস্টিং অ্যাসেট হতো, তুমি ধরো তোমার বিল্ডিং অলরেডি রয়েছে, এক্সিস্টিং বিল্ডিং এই তুমি রং লাগাচ্ছ, পেন্ট করছো, তাহলে কিন্তু সেটা হয়ে যেত রেভিনিউ। এটা এক্সিস্টিং বিল্ডিং নয়। হ্যাঁ, যদি এক্সিস্টিং বলে দিত, এক্সিস্টিং বিল্ডিং জাস্ট কস্ট অফ পেন্টিং অফ এক্সিস্টিং বিল্ডিং, তাহলে কিন্তু তোমার ওটা হতো রেভিনিউ, এখন ক্যাপিটাল। তারপরে বলো ক্যাপিটাল। দেন পড়ে বলো, পড়ে বলো। বারবার করতে হবে, বলো কিসের খরচা বলো তো, কি করার জন্য খরচা? প্ল্যান্ট কে জানো কি জানো না বলো, প্ল্যান্ট জানো কি জানো না, প্ল্যান্ট কি জিনিস, প্ল্যান্ট কি জিনিস, প্ল্যান্ট কি জিনিস দেখিয়েছিলাম। প্ল্যান্ট বলতে যেখান থেকে তোমার অনেকগুলো মেশিন মিলে কি হচ্ছে, অনেকগুলো মেশিনারি মিলে হচ্ছে প্ল্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যান্ট। এর পার্ট, এর পার্ট এটা তো অনেক বড়, দেখতে পাচ্ছ, এর পার্ট ম্যানুফ্যাকচার করার জন্য ধরো এই পার্টটা আজকে ম্যানুফ্যাকচার হবে, এতটা এতটা ম্যানুফ্যাকচার হবে সাপোজ, তো এটা ম্যানুফ্যাকচার করার জন্য মানে বানানোর জন্য, ম্যানুফ্যাকচার না এখানে, বানানোর জন্য তোমার কি লেগেছে, লেবার লেগেছে আর ম্যাটেরিয়াল লেগেছে। তাহলে এটাই কি বলবে, লেবার ম্যাটেরিয়ালকে বারবার করতে হবে, প্রত্যেকদিন তোমাকে এই প্ল্যানটা বানাতে হবে। কোনো অ্যাসেট বানাতে যা খরচা হয় সেই একই পয়েন্ট, কোনো অ্যাসেট ক্রিয়েট করতে, পারচেজ করতে যদি কোনো খরচা হয় সেই অ্যাসেট রিলেটেড যা খরচা কি হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে তুমি যে খরচাটা করছো, লেবার চার্জ দিচ্ছ বা আর কি আছে ম্যাটেরিয়ালের খরচা, তাহলে কি হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা বলো, তোমাদের মধ্যে কার বাড়ি রিসেন্টলি বানানো হয়েছে, তোমাদের মধ্যে কার বাড়ি রিসেন্টলি বানানো হয়েছে, 2 বছর 1 বছর, কার? তোমার। তাহলে তোমার বাড়ি কত লাখে বানিয়েছো, 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ? এস্টিমেট বলো, এস্টিমেট একটা, এই তো হবে 9-10 লাখ, তাই তো 9-10 লাখ। তাহলে লেবারকে দিয়েছো লেবার চার্জ, ম্যাটেরিয়াল কিনেছো, ম্যাটেরিয়ালের মধ্যে কি কি আছে, সিমেন্ট বালি,
তাহলে তুমি যে আমাকে 10 লাখ বললে আমার বিল্ডিংটা বানাতে খরচা হয়েছে, তাহলে কি লেবারের খরচা বাদ দিয়েছো? সব ধরে বলছো। সেই রকম এখানে যে প্ল্যানটা বানানো চলছে তার মধ্যে লেবার চার্জটা আর ম্যাটেরিয়াল সবই কি হয়ে যাচ্ছে তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। কারণ কি না, এটা তোমার অ্যাসেট বানাতে কাজে লাগছে, অ্যাসেট বানাতে কাজে লাগছে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি আছে? এক্সপেন্স ইনকার্ড ইন কানেকশন উইথ obtaining লাইসেন্স। আচ্ছা, এখানে আমি বলে রাখি, if the license is renewable every year, in that case it is revenue expenditure. If it is not renewable one time, then it is capital expenditure. Normally it is renewable each year. রিনিউয়াল বলতে প্রত্যেক বছরই তোমাকে রিনিউ করাতে হবে লাইসেন্সটা। রিনিউয়াল হলে রেভিনিউ এক্সপেন্ডিচার, না তো তুমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলবে একবার ওয়ান টাইম হলে। তো এখানে তোমাকে রিনিউ প্রত্যেক বছরই করাতে হবে, কারণ তোমার ফ্যাক্টরি রয়েছে কি নেই তার জন্য রিনিউ, সব কিছু এখন রিনিউ করতে হয়, ঠিক আছে? রিনিউ করতে হয় কারণ তোমাকে রিনিউ করার আগে অনেক কিছু ডকুমেন্ট চাইতে পারে, যেগুলো তোমাকে সাবমিট করতে হবে, তুমি সব কিছু ল মেনে করছো কিনা। হতে পারে তুমি এমন কিছু করছো ফ্যাক্টরিতে, তার ফলে সেখান থেকে যেগুলো বেরোচ্ছে, যে সমস্ত হয় ধোঁয়া বেরোতে পারে বা যে কোনো কেমিক্যাল বেরোতে পারে, সেগুলো কি হচ্ছে এনভায়রনমেন্টের প্রবলেম করবে, ঠিক আছে? এনভায়রনমেন্টাল পলিউশন ক্রিয়েট করছে। তো সেক্ষেত্রে রিনিউ নর্মালি বারবারই হয়ে থাকে। একবার দিয়ে দিলাম লাইসেন্স, এখন 10 বছর আর দেখা নেই। তাহলে এটা আমরা সেই সেন্সে কি ধরে নেব? হুম, স্টার্টিং দ্য ফ্যাক্টরি। এবার দেখতে হবে তোমার লাইসেন্সটা কত। লাইসেন্সটার ভ্যালু যদি 5,000 হয়, তাহলে তুমি সেটাকে অ্যাসেট হিসাবে দেখাবে না, মানে সেটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার ট্রিট করবে না, বুঝতে পারলে? তো এটাকে আমরা ধরেই নিলাম যে রিনিউ করতে হবে প্রত্যেক বছর, সেই জন্য স্টার্ট করেছো কিন্তু রিনিউ করতে হবে, সেই সেন্সে আমরা এটাকে রেভিনিউ করলাম। চলো, এটা কি হবে? রেভিনিউ, দেন রেভিনিউ, দেন পারচেজ অফ স্পেয়ার পার্ট। কি হবে? রেভিনিউ। স্পেয়ার পার্ট মানে বোঝো কি বোঝো না? কার বাইক আছে বললে, স্পেয়ার পার্ট মানে কি? রিপেয়ার করতে যাও তো, স্পেয়ার পার্ট বলতে কি বোঝায়? যেমন এক্সাম্পল, হুম, আচ্ছা, পিস্টন, প্লাগ, প্লাগ। তো ওটা রেভিনিউ হবে কি ক্যাপিটাল হবে? রেভিনিউ হবে, রেভিনিউ হবে। তারপরে কি আছে? রিপ্লেসমেন্ট অফ, কি হবে বলো? তুমি বলো কি হবে? পয়েন্ট নাম্বার 6। ক্যাপিটাল হবে। কি হলো বলতে পারলে না কেন? রিপ্লেস করেছে, ধরো এই কম্পিউটারটা রয়েছে, ল্যাপটপ রয়েছে, আমি একটা নতুন ল্যাপটপ নিয়ে এলাম, এটাকে সেল করে দিলাম, যাই করে আমি এর জায়গায় নতুন ল্যাপটপ লাগালাম, তাহলে সেটা কি হবে?
রিপ্লেস রিপ্লেস করে দিয়েছে, মানে নতুন কম্পিউটার এসেছে, ঠিক আছে, অফিস ইউজের জন্য। ক্যাপিটাল হবে, অফিস ইউজ বলেছে, তো রিসেল বলেনি। দেন পেটেন্ট রাইট কি হবে? পেটেন্ট, ধরো তুমি সায়েন্টিস্ট, ধরে নিয়েছো, অ্যাজিউম you have invented a formula. Suppose you are a scientist, you have invented a formula for uh, covid covid-19, তুমি আবিষ্কার করে নিয়েছো ফর্মুলা। এইবার তুমি সেটাই কি করেছো, মেডিসিন প্রিপারেশনের ফর্মুলা, তো তুমি সেটাই কি করছো, গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করাতে চাইছো, তোমার নামে ওই ফর্মুলাটা রেজিস্টার্ড হবে, যাতে অন্য কোনো কোম্পানি তোমার কোম্পানি বাদ দিয়ে ইউজ না করতে পারে। দিস ইজ কল্ড পেটেন্ট। তুমি যে রেজিস্টার করিয়ে নিলে ওই ফর্মুলাটা, তোমার পারমিশন ছাড়া আর কেউ মেডিসিন প্রিপেয়ার করতে পারবে না, ঠিক আছে। এবার তোমার পারমিশন, তুমি যখন কাউকে পারমিশন দেবে টাকা নেবে তো, তাহলে এই যে রেজিস্ট্রেশন করিয়ে নিলে এটাই কি বলা হবে, পেটেন্ট বলা হবে। এটা তোমার কাছে কি অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছো, এর বেনিফিট 1 বছর পাবে কি সবসময় চলতে থাকে, বেশি সময় ধরে, তো এটা কি হবে, এর জন্য খরচাটা কি হবে? আচ্ছা, এখানে তুমি কিন্তু পেটেন্ট রেজিস্ট্রেশন করাওনি, এখানে অন্য কারোর কাছ থেকে কিনেছো, তোমার কাছ থেকে কোনো কোম্পানি ধরো কিনে নিয়েছে, তুমি সেল করে দিয়েছো, ঠিক আছে, আমি আমার রাইট সেল করে দিচ্ছি, তোমার ফিউচারে আর কোনো রাইট নেই, তুমি কোনো কোম্পানিকে সেল করে দিয়েছো, তাহলে সেই কোম্পানি যে কিনলো তোমার কাছ থেকে, তোমাকে ধরো 2 কোটি টাকা দিয়েছে, তাহলে এখানে যে কোম্পানি কিনলো 2 কোটি টাকা দিয়ে পেটেন্ট রাইট, ওই ফর্মুলাটা, তার কাছে এটা কি হয়ে যাবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি রেভিনিউ এক্সপেন্ডিচার? ক্যাপিটাল। পেটেন্ট রাইটস, তাহলে 2 কোটি টাকার এখানে বললাম এক্সাম্পল দিই। পেটেন্ট রাইট তাহলে ট্যাঞ্জেবল অ্যাসেট কি ইনট্যাঞ্জেবল অ্যাসেট? আমি অ্যাসেটের ক্লাসিফিকেশন কি বলেছিলাম তোমাদের, ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল বলেন। অ্যাসেট তোমার হতে পারে দুরকম, ফিক্সড আর একটা হচ্ছে কারেন্ট। ফিক্সডের আন্ডারে আবার দুরকম, ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল মানে দেখতে পাচ্ছ, ইনট্যাঞ্জেবল মানে দেখতে পাচ্ছ না, টাচ করতে পারছো না। তাহলে ফিক্সড অ্যাসেটের আন্ডারে বললাম ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবলের মধ্যে রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ, ল্যান্ড বিল্ডিং। ফিক্সড অ্যাসেটের আন্ডারে ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল। ট্যাঞ্জেবল মানে হচ্ছে দেখতে পাচ্ছ, যেগুলো এক্সাম্পল তুমি দিচ্ছ, ফার্নিচার, কম্পিউটার, ল্যান্ড বিল্ডিং। আর ইনট্যাঞ্জেবলের মধ্যে এই যে এইটা, কি করে দেখতে পাচ্ছ, ওই সেন্সে দেখানো হয়। এখানে যে ফর্মুলার দাম কত, 2 কোটি টাকা, তাহলে ফর্মুলাটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? যখন তোমার এই পেজে ফর্মুলাটা লেখা থাকবে তখন এইখানে আছে, যখন ওই পেজে লেখা থাকবে ওখানের একটা পেজে তখন ওখানে আছে। এটা ইনট্যাঞ্জেবল, ঠিক আছে, টাচ করা যাবে না, কিন্তু ফার্নিচারকে টাচ করতে পারবে, ওই সেন্সে টাচ দেখা যাবে নয়, ঠিক আছে। তাহলে এখানে যদি ফর্মুলা লেখা থাকে এইটার দাম তাহলে 2 কোটি, এটার দাম 2 কোটি, আবার এটাই যখন অন্য জায়গায় কপি পেস্ট করে দেবো সেটার দাম 2 কোটি হয়ে যাবে। তাহলে এই ধরনের অ্যাসেটকে বলা হবে ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ইনট্যাঞ্জেবল মানে যেটা তোমার ভিজিবল নয়, টাচেবল। আচ্ছা, এরপরে এসে যাও, এক্সাম্পল বলো। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, নিউ ডেলিভারি ভ্যান। এরপরে ক্যাপিটাল, কি হবে,
বলো তুমি ক্যাপিটাল নয়টা আমি বলছি ক্যাপিটাল নিউ উইং বলতে উইং মানে কি উইং কার পাকা উইং মানে কি নিউ উইং কার এখানে বিল্ডিং এর সাথে কি জুড়ে দিয়েছো পাখনা জুড়ে দিয়েছো নাকি এখানে এটা বলতে চাইছে যে বিল্ডিং এর পাশে আবার একটা বিল্ডিং ঠিক আছে এই বিল্ডিং এর পাশে এটাকেই আরো বাড়িয়ে দেওয়া হয়েছে নিউ উইং টু দ্য অফিস বিল্ডিং এর আরো একটা উইং পাশে আবার একটা বিল্ডিং এরই এরই সাথে জুড়ে দেওয়া হয়েছে তো তাহলে কি নতুন বিল্ডিং কি হবে ক্যাপিটাল আচ্ছা হোয়াইট ওয়াশিং এখানে কি হবে এটা এটা উল্টো জায়গায় লেখা হয়ে গেছে এটা কি হবে এটা কি নিউ বিল্ডিং বলেছে কি বলো নিউ বিল্ডিং কি বলেছে রিপিটেডলি করতে হবে যদি নিউ বিল্ডিং না যদি নিউ বিল্ডিং হতো তাহলে আমরা দেখতাম কি তখন অলওয়েজ কি হবে ক্যাপিটাল কিন্তু যেহেতু এখানে নিউ বিল্ডিং বলেনি এক্সিস্টিং বিল্ডিং তো সেক্ষেত্রে এই খরচা তো বারবার করতে হবে হোয়াইট ওয়াশ রেভিনিউ দেন প্রত্যেক দুর্গাপূজাতে দেখবে সবাই রং করে মেদিনীপুরে তো তারপর তুমি কি বলছো রেভিনিউ নয় তোমার বিজনেসে এটা প্রথমবার আসছে তোমার বিজনেসে এটা নতুন অ্যাসেট কতবার কতজনের হাতে ঘুরে ঘুরে আসছে সেটা দেখে লাভ নেই তোমার বিজনেসে তো প্রথম আসছে সেটা মেন কথা এটা কি তোমার বিজনেসে প্রথম থেকেই আছে এক্সিস্টিং না তোমার বিজনেসে প্রথম আসছে কতবার হ্যান্ড হয়েছে সেটা আলাদা কথা তোমার বিজনেসে প্রথম আসছে তাহলে এটা তোমার নতুন অ্যাসেট তোমার কাছে অ্যাসেট এসেছে তাহলে সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার যে খরচা এটাও কি হবে ক্যাপিটাল তোমার মোটামুটি একটা অ্যাসেট ক্রিয়েট হচ্ছে তো ওই অ্যাসেট কি ছিল আগে তোমার বিজনেসে তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে যার থেকে বেনিফিট তুমি এক বছরের বেশি সময় ধরে পাবে তারপর কমপ্লিট ওভারহাউলিং ওটার কমপ্লিট ওভারহাউলিং করেছো সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিলে এখানে মেশিন নেই কি আছে লরি কিনেছো সেটা ধরো চলছে না ধরো বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে ঠিকঠাক চলছে না তাকে তো রিপেয়ার করাতে হবে রেডি কন্ডিশনে নিয়ে যেতে হবে তাহলে কি হবে রেভিনিউ নয় ক্যাপিটালই হবে সেই একই পয়েন্ট যে কোনো নতুন অ্যাসেট যখন তোমার বিজনেসে আসছে সেই রিলেটেড যা খরচা তাকে রেডি কন্ডিশনে নিয়ে যাওয়ার সবই কি হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝতে পারলে তাহলে আমি একটা মোবাইলের এক্সাম্পল দিয়ে দিই মোবাইল যখন কিনলে তখন যে ব্যাক কভারটা লাগালে সেটা কি হবে মোবাইল কেনার পর যে ব্যাক কভারটা লাগালে সাথে সাথে নতুন কেনার সময় সেটা কি হবে ক্যাপিটাল এক বছর পরে আবার সেই ব্যাক কভার ছিঁড়ে গেছে খারাপ হয়ে গেছে আবার লাগালে কি হবে রেভিনিউ বুঝতে পারলে এরপরে বলো বলো অ্যাসেসরিজ মানে জানো কি জানো না লরির অ্যাসেসরিজ কি হবে অ্যাক্সেসরিজ
টায়ার ফায়ার কি হবে? নাট, ব্রেক, সিট কভার। অ্যাক্সেসরিজ এর মানে হলো যেটা না হলে তোমার চলবেই না, সরি, যেটা না হলেও তোমার চলে যাবে, সেটাই হচ্ছে অ্যাক্সেসরিজ। যেটা না হলেও তোমার চলে যাবে সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ। মোবাইলে কভার না লাগালেও চলবে তো, তাহলে কভার কি হয়ে গেল? অ্যাক্সেসরিজ হয়ে গেল। হেডফোন না হলেও চলবে তো, অ্যাক্সেসরিজ। চার্জার না হলেও তোমার মোবাইল চলবে যদি ফুল ব্যাটারি লাগাও, ব্যাটারি ফুল করে, কিন্তু মোবাইল চলবে তো, মোবাইল বন্ধ হয়ে যাবে। তাহলে অ্যাক্সেসরিজ মানে হলো যেটা তোমার না লাগালেও মেশিনটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, সেই অ্যাসেটটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, সেটাই হচ্ছে অ্যাক্সেসরিজ। তাহলে অ্যাক্সেসরিজের খরচা অলওয়েজ কি হবে? অ্যাক্সেসরিজের খরচা অলওয়েজ কি হবে? রেভিনিউ। দেন এটার থেকে কি বেনিফিট পাবে বলো? খরচা হচ্ছে কিন্তু তোমার বেনিফিট কি পাচ্ছ? তোমার এফিসিয়েন্সি কি বাড়ছে? এফিসিয়েন্সি বাড়ছে না, আর্নিং ক্যাপাসিটিও বাড়ছে না, নতুন অ্যাসেট ক্রিয়েটও হচ্ছে না, তাহলে কি হবে? দেন তারপরেরটা একইবার দিতে হবে, এই পয়েন্টটা শুধু দেখলে হবে না, দেখতে হবে ওই খরচার ফলে যে এক্সপেন্ডিচারটা হয়েছে তার আর্নিং ক্যাপাসিটি বাড়ছে, তার ফলে এফিসিয়েন্সি বাড়ছে, বা তার থেকে বেনিফিট পাচ্ছ মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং ইয়ারে, এসব কিছু হচ্ছে কি? এটা এক ধরনের পেনাল্টি, তাই তো? পেনাল্টি, তুমি অ্যাক্সিডেন্ট করেছো দিতে হচ্ছে। এখানে বারবার পয়েন্টটা দেখলে হবে না, পেনাল্টি অলওয়েজ কি হবে? রেভিনিউই হবে। এটা বলো রেভিনিউ। দেন তারপরে বলো মেশিন আবার রিইনস্টল করছো, পুরানো মেশিনকে রিমুভ করে দিয়ে, পুরানো প্ল্যান্টকে রিমুভ করে দিয়ে নতুন প্ল্যান্ট ইনস্টল করছো, ক্যাপিটাল। নতুন প্ল্যান্ট ইনস্টলেশনের যে খরচা, হুম, ক্যাপিটাল। ফ্রেড পেড, 7 বলো, 7। ক্যাপিটাল। আচ্ছা আর কি বলছো? পয়েন্ট নাম্বার 7। সুভাশিস কি বলছো? সুভাশিস কোনটা কোনটা? পয়েন্ট 7। ফ্রেড পেড ফর পারচেজ অফ মেশিন, মেশিন কেনার জন্য তোমার ফ্রেড মানে ক্যারিং চার্জ। আমি কি বলেছি? নতুন অ্যাসেট কেনার যা খরচা সবই কি হবে? নতুন অ্যাসেটের মানে হচ্ছে তোমার বিজনেসে নতুন আসছে, বিজনেসে প্রথমবার আসছে, অলরেডি নেই, ঠিক আছে, কি হবে? ফ্রেড কি হয়ে যাবে তাহলে? Capital। তারপরে এটা কি হবে? মেশিনারিকে ইনস্টল করতে হবে তো, ইনস্টল মানে বুঝো না, বড় মেশিনারি নিয়ে এসেছো, সেটা এখানে তো ইনস্টল করতে হবে, না তো কিছু না করে চালানো শুরু করে দেবে, কিছু না করে চালানো শুরু করে দেবে, ইনস্টল করতে হবে। তাহলে কি হবে? ক্যাপিটাল। তাহলে নতুন মেশিন যতক্ষণ না রেডি কন্ডিশনে পৌঁছে যে না যা পর্যন্ত যা খরচা হবে সবই হবে ক্যাপিটাল। তারপর রিপেয়ারিং, অ্যানুয়াল রিপেয়ারিং কি হবে? তারপরে কি হবে?
লয়ারকে দেখো, লয়ারকে ফি দিতে হবে, এগ্রিমেন্ট ড্রাফট করে দিয়েছে সে, তুমি কি জন্য ড্রাফট করিয়েছো? না একটা কোল মাইন লিজে নেবে। কোল মাইন মানে কি? হ্যাঁ, কোল মাইন লিজে নেবে, তার জন্য কাকে দিয়ে এগ্রিমেন্ট করিয়েছো? তাকে ফি দিতে হয়েছে, সেই ফিটা কি হবে? কি হবে বললে? ক্যাপিটাল হবে, কারণ তুমি কোন অ্যাসেট নেবে? কোল মাইন লিজে নেবে 20 বছরের জন্য কি 10 বছরের জন্য কি 30 বছরের জন্য, ঠিক আছে? তো সেই রিলেটেড যা খরচা সবই কি হবে? ক্যাপিটাল। ঠিক আছে, বুঝতে পারলে? চলো আজকে এই পর্যন্ত।